আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আরিয়ান স্ক্রিপ্ট দেখবেন। যা খবর আমরা অনেক পাই না, আমরা তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা ইউরোপ নিয়ে থাকি। এই গ্রাসরুট লেভেলে যে এত সুন্দর কাজ করছে, আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। আপনারা দেখবেন, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে পার্ট 2টা আবার শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে আবার শঙ্করদা রয়েছে। তো ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি শঙ্করদা। একদম এখন আই লিগ আইএসএল একটা মানে কনফ্লিক্ট চলছে যে আই লিগ হবে পরের বার না আইএসএল হবে। তো আর এআইএফএফের মিস্টার প্রফুল প্যাটেল এখন এএফসির রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছেন ফিফাতে। তো সব মিলিয়ে ব্যবস্থাটা বোঝা যাচ্ছে না যে পরের বার কী খেলা হবে। ক্লাবগুলো দিশেহারা হয়ে যাচ্ছে, ক্লাবের প্লেয়াররাও বুঝতে পারছে না, সবাই আইএসএলের দিকে পা বাড়াচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি যদি দু একটা কথা বলেন। না, এটা ঠিক। আমিও একজন কোচ হিসেবে বা একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমিও এই ঠিক অদ্ভুত পরিস্থিতির সামনে যে আলটিমেটলি কী হতে চলেছে। আমার মনে হয় ইমিডিয়েটলি ফেডারেশন, প্রফুল্ল প্যাটেল এবং তার নেতৃত্বে যা টিম আছে, একটা ফুটবল সোসাইটিকে ক্লিয়ার বার্তা দিক যে আইএসএলটাকে তুমি কি এক করতে চাইছো, না আইএসএল আই লিগ মার্চ করতে চাইছো, না টোটাল ঘটনাটা তুলে ধরা হোক। বা এএফসি কি গাইডলাইন দিয়েছে, যে যেখানে 2 বছর আগের যে ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি, সেটাকে প্রকাশ্যে আনা হোক। কারোর প্রেসারে না থেকে নিজে আজ একটা জায়গায় চলে গেছে। ভারতবর্ষের কোনো কর্মকর্তা এই জায়গায় যেতে পারেনি। তো তার তো একটা পাওয়ার আছে, তার তো একটা দম আছে। সেই দম এবং পাওয়ারটা ইউজ করে সে জানাক। কারণ মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং অতীতে যে টিমগুলো উঠে গেছে, শালগোকা, ডেম্পো, এরাই তো অ্যাকচুয়ালি এতদিন ভারতবর্ষকে বাঁচিয়ে রেখে যাচ্ছে। তো তাদের সাথে বসে নিশ্চয়ই যে আছে স্পন্সর, তাকে নিয়ে বসে যে একটা ওয়ে বার করুন। হ্যাঁ, এবং উনি তো এখন একটা স্ট্রং জায়গায় আছেন, অর্থাৎ সেই পাওয়ারটা ইউজ করুন, কারোর কাছে যেন দমে না থাকে। ঠিক, খুব ভালো বললেন শঙ্করদা। মোটামুটি আমরাও এই বিষয়ে, তোমরা যারা রোজ দেখো সবাই জানো, আমরা এই বিষয়ে বলি। প্রফুল প্যাটেল এখন একটা ভালো জায়গায় চলে গেছেন। উনি কি ভালো কোনো একটা ইন্ডিয়ান ফুটবলের জন্যই, ক্লাবের কাউকে বেনিফিট দিতে হবে না, ইন্ডিয়ান ফুটবলের জন্যই ভালো কিছু করতে পারবেন? মানে উনি কি জগমোহন ডালমিয়া হয়ে উঠতে পারবেন ফুটবলের? জগমোহন ডালমিয়া কিন্তু আইসিসিতে যখন গেছিলেন, ইন্ডিয়া ক্রিকেটের কিন্তু প্রভূত উন্নতি হয়, কমার্শিয়ালাইজেশন অনেকটা বাড়ে। যাই হোক, চলে আসছি পরের প্রশ্নে। আচ্ছা, লোকাল প্লেয়ারদের আপনার সময় অনেক চান্স পেয়েছে, মানে আমি বলতে পারি সৌরভ, পিন্টু, প্রবীর, রাজাহার, পঙ্কজ মল্লা, উজ্জ্বল হাওলাদার, রাম মালিক, তীর্থঙ্কর, মানে আপনারা সঞ্জয়দার সময় প্রচুর লোকাল প্লেয়ার আপনারা ভীষণভাবে উৎসাহিত করেছেন। তো লোকাল প্লেয়ার না উঠে আসার কারণ কি, আর সেই লেভেলে খেলতে পারছে না কেন, এই বিষয়ে যদি কিছু বলেন। না, যাদেরকে সঞ্জয়দা এবং পরবর্তী সময় আমি খেলিয়েছি, এরা প্রত্যেকেই যোগ্য। কোথায় হচ্ছে এরা একটা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। এক হচ্ছে এর একটা পারিবারিক কারণও হয়। আমরা নিম্নবিত্ত পরিবার থেকে বড় হই, হঠাৎ করে এই মোহনবাগানে চলে আসা, ইস্টবেঙ্গলে চলে আসা, তার একটা গুরুগম্ভীর ভাব, পরিবেশ, পরিস্থিতি, তো এরা একটা কোথায় গুটিয়ে থাকে। তো আমাদের কাজ ছিল এই গুটিয়ে নেওয়াটাকে কাটিয়ে দেওয়া। এরা কিন্তু প্রত্যেকেই ট্যালেন্টেড, যে কারণে ওরা খেলেছে এবং ভালো খেলেছে। আজকে তাদের নাম মোহনবাগান কেন, সারা বাংলায় প্রত্যেকের মুখে মুখে। আর এই বেশ কিছু প্লেয়ার এই কারণেই হারিয়ে যাচ্ছে। যেরকম ধরো আমাদের কলকাতা লিগে বা যে খেলাগুলো আমরা দেখি, বেশ কিছু মানে ম্যাক্সিমাম টিমই ধরো যখন বড় ক্লাবের সাথে খেলে, 9-10 জন মিলে না ডিফেন্সই করে। কালক্রমে যদি একটা কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায়, সে তখন নায়ক মহানায়ক হয়ে যায়। যখন সেই প্লেয়ারটিকে নিয়ে আসা হয়, সে ডিফেন্ডার বলো, স্ট্রাইকার বলো, কারণ সে তো সারা জীবন থেকে এসছে বক্সের ধারে কাছে। মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলতে গেলে তোমাকে অ্যাটাকিংয়ে খেলতে হবে, বল ধরে ধরে খেলতে হবে, সে হারিয়ে যাচ্ছে। আমাদের এই অন্য কোচেদেরও বা আদার্স যারা আছেন, তাদেরকেও বুঝতে হবে যে এইভাবে ডিফেন্স করে করে 1 পয়েন্ট বা 3 পয়েন্ট নিয়ে সাময়িক লাভ কিন্তু বাংলার ক্ষতি। তাই যেভাবে অ্যাটাকিং খেলা যায়, নিশ্চয়ই ডিফেন্স করবে তার সময় বজায় রেখে। তাহলে তারা শিখবে যে বাবা আমাকে ধরে খেলতে হবে, এগোতে হবে, উঠতে হবে, গোল করতে হবে, নামতে হবে, উঠতে হবে, নামতে হবে। এরা খালি কি নেমেই থাকে। এই নামা উঠতে গেলেও তো অনেক দম, স্ট্যামিনা লাগে, সেখানেই ল্যাকিং হয়ে যাচ্ছে। কারণ বলছেন যে আরও মোটামুটি ওদের একটু উৎসাহিত করে, ফলের ওপর না আশা করে, ওয়ার্ল্ড ফুটবলে যেরকম খেলা হয় সেই রকম আর কি, মানে একটু অ্যাটাকিং টাইপের খেলা এবং পাস নির্ভর খেলা যেটা আপনি খেলাতেন আর কি, সেই দিকে নজর দিতে, নাকি শুধু ডিফেন্সিভ করে যাও আর গোল কম খেলে কম বকবে লোকে, সেইটা সন্তোষ ট্রফির অবস্থা। আমরা বিশুদা শত চেষ্টা করেও পারছে না, এবারে উঠতেই পারলাম না।
এই কারণ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে সিকিম এবার ভালো খেলেছে, আসাম খুব ভালো খেলেছে, আসাম আর সিকিমই এখান থেকে উঠেছে। তো কলকাতা এই মানে বাংলা আর কেরল আগেরবারে চ্যাম্পিয়ন আর রানার্স দুজনেই প্রথম রাউন্ড থেকে বাদ চলে গেছে। আপনাদের সময় আপনি মানে আগে মানে আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন একাডেমিতে খেলেছেন, তখন মোটামুটি টাটা ফুটবল একাডেমি ছাড়া আর কোনো ফুটবল একাডেমির নাম সেভাবে প্রচারে আসতো না বা জানতাম না। এখন কি কোনো পরিবর্তন দেখছেন, যে গ্রাসরুট লেভেলে কি আরও কেউ আর কোনো পরিবর্তন দেখছেন, না সিচুয়েশনটা একই রকম আছে? না, এখন অনেক পরিবর্তন হয়েছে। ওয়ার্ল্ড কাপের পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে একটা ইউথ নিয়ে কাজ করার অনেকেরই ইচ্ছা জেগেছে, কিন্তু এখনও যেভাবে এগোনো হওয়া উচিত, এখানে বিদেশিদের একটা হাত দরকার। আমি ভারতীয় টিমের, ভারতবর্ষের ফুটবলে সিনিয়র টিমে কোনো বিদেশি কোচ চাইছি না, ইউথে কিন্তু সমস্ত বিদেশি কোচ আমি চাইছি, সাথে ভারতীয় সহকারী। কারণ ইউথের কাজ হচ্ছে মোস্ট টাফেস্ট জব। এটা বিদেশিরা আমাদের থেকে বেশি নলেজেবল। যে সমস্ত উন্নত কান্ট্রি আছে, ম্যাক্সিমাম কান্ট্রি উন্নত আমাদের থেকে। এইখানে যদি বিদেশি কোচ আসে, আর ইনফ্রাস্ট্রাকচার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, বা এই ইনফ্রাস্ট্রাকচারেও কিছু না হলেও কিছু করা যাবেই। তার মানে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা যেন বিদেশকে ম্যাচ করতে পারি সেই রকম একটা কিছু চাইছেন। আর ন্যাশনাল কোচ চাইছেন দেশীয় ন্যাশনাল কোচ, কারণ ন্যাশনাল কোচের আর এই সিনিয়র টিমের উন্নতির আর জায়গা নেই। কারণ প্রত্যেকেরই একটা বয়সের যে জায়গাটা আছে। ইউথে যদি ইউথ খালি একটা নয়, সারা ভারতবর্ষ যদি ইউথে ম্যাক্সিমাম বিদেশি কোচ আনা হয়, এবং ইনফ্রাস্ট্রাকচার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। বিদেশি কোচ এলেই সে আরও চাইবে, আমরা তখন দিতে পারবো, সে যেভাবে বলবে সেভাবে এগোবে। আর টাটা ফুটবল একাডেমিতে তো বিদেশি কোচ এসেই গেছে অলরেডি। আর এই প্রসঙ্গেই বলি যে ডুরান্ট কাপ, আইএফএ শিল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd আর 4th ওল্ডেস্ট টুর্নামেন্ট। আমাদের এখানে কিন্তু অবহেলিত। তো মানে আপনার কি মনে হয়, এটা কি যথেষ্ট প্রচার বা মার্কেটিংয়ের অভাব, নাকি জাস্ট মানে কি বলবো এটাকে সদিচ্ছার অভাব? না, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সারা পৃথিবীতেই তাদের লিগটা, যেরকম প্রিমিয়ার লিগ বলো, ইংলিশ স্প্যানিশ বলো, লিগটাই চলে 7-8 মাস ধরে। তারপরে কি খেলে না, যেরকম আমাদের ফেডারেশন কাপ, তেমনি উএফএ কাপ, এক একটা কান্ট্রিতে এক একটা কাপ। এর বাইরে কিন্তু আর খেলা হয় না, বছরটা কেটে যায়, কারণ ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ থাকে। আমাদের এখানে অতীতের যেসব এই ডুরান্ট, আইএফএ শিল্ড, রোভার্স সাথে এইসব ছিল, কিন্তু এই খেলাগুলো যদি রাখতে হয় অ্যামেচার করুন, প্রফেশনাল করা যাবে না। একে তুলে দিতেই হবে, কারণ লিগ হয়ে যাবে 7 মাস, ফেডারেশন কাপ থাকবে, দেশের হয়ে খেলা থাকবে। তার মানে একটা প্লেয়ার 10 থেকে 11 মাস বিজি, সেখানে আর ডুরান্ডার মানে মূল প্লেয়াররা খেলার জায়গা কোথায়? ঠিক ঠিক। আর আরেকটা জিনিস বলছি, যে আপনি তো মোহনবাগানের এখন প্রাক্তন কোচ বলা যায় তো অবশ্যই, আর খুবই সফলতম কোচ। আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমের লোকেরাই আপনাকে খুব পছন্দ করে। তো ভবিষ্যতে আর মোহনবাগান ইস্টবেঙ্গলে কোচিং করাবেন? নিশ্চয়ই। ওই রকম তো কোনো আমার নেই যে আমাকে মোহনবাগানেই বসে থাকতে হবে। ইস্টবেঙ্গল যদি করে নিশ্চয়ই, যেটা যদি সম্মানজনক হয় যাব। তো দেখে নিলে বন্ধুরা যে শঙ্করদা তো ওপেনই আছেন, তো ভালো ভালো অফার পেলে নিশ্চয়ই হবেন। ইন্ডিয়ার কোচও করে দেওয়া যাক না শঙ্করদাকে, তো করা যাক, দেখা যাক কি করা যায়। শুধুমাত্র এফএসডিএল এর হাতে চলে গেছে, বিদেশি ছাড়া ভারতের কোচ হবে না। যাই হোক, দেখা যাক। তো শঙ্করদা, আপনাকে ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যাই থাকুক, আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের সমস্ত দর্শকবৃন্দর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, নমস্কার। তো এটাই ছিল দ্বিতীয় পর্বের শঙ্করদার ইন্টারভিউ। ভবিষ্যতে আশা করি আরও এরকম ইন্টারভিউ পাবো এবং তার বিভিন্ন রিয়াকশান পাবো। আসলে যে স্নেহের হাতটা আমাদের মাথায়, এরিয়ান স্ক্রিপ্টের মাথায় শঙ্করদা রেখে দিয়েছেন, তাতে করে আমরা ভীষণ উৎসাহিত, এবং আগামী দিনে তিনি যেভাবে গাইড করেছেন সেইভাবে যদি এগিয়ে যেতে পারি, তাহলে তোমাদেরও নিশ্চয়ই আমাদের কাজগুলো ভালো লাগবে। তো দেখো, কয়েকটা বিষয় এই ইন্টারভিউ থেকে আমাদের যে ইন্টারপ্রিটেশন, তোমরাও কমেন্ট করে জানাও তোমরা কি বুঝতে পারলে। একটা যেমন আমাদের তিনি কারেক্ট করে দিলেন, যেটা আমরা চাইতাম যে আইএফএ শিল্ড, রোভার্স কাপ এগুলো প্রায় ব্রাত্য হয়ে যাচ্ছে, তো এগুলো কেন সামনে আসে না, এগুলো কেন সিনিয়র দল খেলে না।
তো উনি কিন্তু আমাদের এটা ঠিক করে দিলেন এবং পরে ভেবে দেখলাম যে ব্যাপারটা ঠিকই, যে আধুনিক ফুটবল জগতে যেরকমভাবে লিগটা চলে 8-10 মাসের লিগটা, তারপরে কিন্তু আর ওই ধরনের লিগগুলোকে খেলা সম্ভব হয় না কোনো প্রফেশনাল প্লেয়ারদের। সুতরাং বয়সভিত্তিক হিসাবে অন্য বয়সের ছেলেরা যাতে চান্স পায় সেইটা করাটাই ঠিক, সেইটা একটা গেল। দ্বিতীয় কথা, তিনি প্রফুল প্যাটেলকে কি বার্তা দিলেন তোমরা সবাই শুনেছো, যে সামনে আসুক AIFF এবং ক্লিয়ার বার্তা দিক কী করতে চাইছে। মোটামুটি এখন যেটা শোনা যাচ্ছে, কুশল দাস প্রথমবারের জন্য মুখ খুলেছেন এই রোডম্যাপ সম্পর্কে, যে লিগ ইউনিফাইড লিগ হচ্ছে, ইউনিফাইড লিগে সবকটা যেরকম লিগ ইউনিয়ন চাইছে সবকটা হয়তো নিয়ম সেইভাবে প্রয়োগ করা প্রথম বছরেই যাবে না, তবে চেষ্টা করা হচ্ছে যেন আর ব্যবসায়িক দিক দিয়ে যেন আর কোনো ক্ষতি না হয়ে যায় কোনো ক্লাবের, এবং যতটা সম্ভব সবাই সব পক্ষকে মেনে নিয়েই একটা ডিসিশন নেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, কুশল দাস আরও জানিয়ে দিয়েছেন, এই প্রসঙ্গে বলে রাখি তারপর আবার ইন্টারভিউর প্রসঙ্গে ফিরবো, যে কুশল দাস জানিয়ে দিয়েছেন যে মোটামুটি আগামী দিনে 1-2 দিনের মাথায় যে মিটিংটা হবে তাতে কোনো রকম ডাইরেক্ট পানিশমেন্ট হচ্ছে না সুপার কাপ খেলার জন্য, শৃঙ্খলা কমিটির উপর ছেড়ে দেওয়া হবে। সেই উষানাথ বাবু আছেন শৃঙ্খলা কমিটির হেড, তিনি যা ডিসিশন নেবেন সেটাই মাথা পেতে নেবে যারা খেলেনি সুপার কাপ তারা। ফিরে আসি ইন্টারভিউতে, শঙ্কর দা ডাইরেক্ট প্রফুল প্যাটেলকে বার্তা দিয়েছিলেন মোটামুটি আমাদের মাধ্যমে, যে আপনি সামনে এসে বসুন, ইনভেস্টরদের সঙ্গে বসুন, ব্যবসায়িক দিকটা যেন ঠিক থাকে। ঠিক সেই কথাটাই কিন্তু কুশল দাস পরবর্তীকালে বললেন। যত তাড়াতাড়ি এই ব্যাপারগুলো নিষ্পত্তি ঘটে ততই ভালো। এছাড়াও হালকা যে খবরগুলো পাওয়া যাচ্ছে, মোটামুটি কাতসুমির সঙ্গে মোহনবাগান, কাতসুমির এজেন্টের সঙ্গে অ্যাকচুয়ালি মোহনবাগান কর্তারা কথা বলেছে, সঞ্জয় সেনের সঙ্গেও কথা বলার চেষ্টা চালাচ্ছে কলকাতা লিগের জন্য। দেখা যাক আগামী দিনে কোথায় নিয়ে যায় ভারতবর্ষের ফুটবল, আর সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান কোন জায়গায় দাঁড়িয়ে থাকে দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর তোমরা আমাদের এভাবেই উৎসাহিত করতে থেকো, আমরা আশা করি আগামী দিনে আরও ভালো ভালো তোমাদের উপহার দিতে পারবো ভিডিও। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে দেবো, আরও ভালো ভালো ভিডিও দেবো। আর চলো, এই ভিডিওটাও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। চলো আজকের মতো টাটা।